নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো সবচেয়ে বড় খবরে। করোনা আক্রান্ত রাজ্য থেকে এলে হবে পরীক্ষা, কলকাতা বিমানবন্দরে জারি নির্দেশিকা। করোনা থেকে বাঁচতে নতুন নির্দেশিকা জারি হলো কলকাতা বিমানবন্দরে। এবার করোনা আক্রান্ত দেশের 4টি রাজ্য থেকে এলে করাতে হবে পরীক্ষা। রাজ্যগুলি হলো মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক ও তেলেঙ্গানা। রিপোর্ট নেগেটিভ এলে তবেই প্রবেশের অনুমতি মিলবে। করোনা থেকে বাঁচতে নতুন নির্দেশিকা জারি করলো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। দেশের 5টি রাজ্যে গ্রাফ ঊর্ধ্বমুখী। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, এছাড়া রয়েছে কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু ও কর্ণাটক। পশ্চিমবঙ্গ যাতে করোনার প্রকোপ না বাড়ে তাই কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে নতুন নির্দেশিকা। এই 5টি রাজ্য থেকে বাংলায় এলেই যাত্রীদের আগে করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই ছাড়পত্র মিলবে। 5টি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, কেরল ও পাঞ্জাব নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। গতকালের রিপোর্ট অনুযায়ী তার আগের 24 ঘন্টার দেশে 14,000টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 86%ই আক্রান্ত হয়েছে 5টি রাজ্য থেকে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা রিপোর্ট পাওয়া গিয়েছে। গত এক সপ্তাহে এই রাজ্যগুলিতে হু করে বেড়েছে সংক্রমণ। এছাড়া ছত্তিশগড় ও মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা গ্রাফ। দেশের 5টি রাজ্যকে করোনার পরীক্ষা নির্দেশ দিয়েছে কেন্দ্র। যত বেশি সম্ভব RT-PCR পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ফলাফল নেতিবাচক এলেও RT-PCR করাতে হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রতিটি এলাকায় পরীক্ষার উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের অমরাবতীতে শুরু হয়েছে লকডাউন। করোনা বিধি না মানলে রাজ্যেও লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, অমরাবতী থেকে প্রায় 1000 সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এটা যথেষ্ট উদ্বেগজনক। করোনা নিয়ন্ত্রণ করতে আমাদের সমস্ত প্রস্তুতি একেবারে তৈরি, কিন্তু সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। সাধারণ মানুষ যদি মাস্ক না পরে তবে লকডাউন করতে হবে। পরবর্তী খবর, মধ্যরাতে ফের গ্যাসের দাম বাড়লো 25 টাকা। এক মাসে 3 দফায় মোট 100 টাকা বৃদ্ধি। আগের দফায় 50 টাকা দাম বৃদ্ধির পরে 2 সপ্তাহ কাটেনি। বুধবার মধ্যরাতে ফের 25 টাকা দর বাড়লো বাড়িতে রান্না গ্যাসের সিলিন্ডারের। এই নিয়ে এ মাসে 3 বারে মোট 100 টাকা। রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস সংস্থাগুলির ঘোষণা, 14 কেজি 200 কিলোগ্রামের ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কলকাতায় 25 টাকা বেড়ে গেছে, যার দাম এখন 820 টাকা 50 পয়সা। 19 কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দর কমেছে 5 টাকা, হচ্ছে 1584 টাকা। এর আগে এ মাসে বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম যে দুবার বেড়েছে, তখন ভর্তুকির অঙ্ক বাড়েনি। এবারও কি তা আদৌ বাড়বে? প্রশ্ন গ্রাহকদের মনে। এদিন ভর্তুকির অঙ্ক জানানো হয়নি। দেশে পেট্রোলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে, অগ্নিমূল্য ডিজেলেও। এবার আমজনতা দুশ্চিন্তা বাড়িয়ে 800 টাকা ছাড়ালো রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। সংস্থাগুলির দাবি, বিশ্ববাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধি এর কারণ। কিন্তু প্রশ্ন, তাহলে পরপর দুবার বাণিজ্যিক কাজে ব্যবহারের সিলিন্ডার দাম কমলো কিভাবে? ফেব্রুয়ারিতে মাস পয়লার দাম একই রাখার কথা বলে কয়েকদিন পরে দর বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস সংস্থা। এই মাসে দর বেড়েছে 3 বার। ডিসেম্বরে 2 দফায় সিলিন্ডারের দাম 100 টাকা বেড়েছিল। আমজনতার প্রশ্ন, এই কৌশলের অর্থ কি? দ্বিতীয়ত, তাদের বড় অংশের অভিযোগ, কিছুদিন ধরেই গ্যাসে ভর্তুকির অঙ্ক চুপিসারে কমাচ্ছে কেন্দ্র। প্রায় প্রতিবার সিলিন্ডার দাম বৃদ্ধির অঙ্ক জানানো হলেও ভর্তুকি কতটা বাড়বে তা তেমন স্পষ্ট করা হচ্ছে না। সেটি বোঝা যাচ্ছে নতুন দামে সিলিন্ডার নেওয়ার পরে। নিখরচায় গ্যাস সংযোগ দেওয়ার উজ্জ্বলা প্রকল্পের সাফল্যের কথা ঢাকঢোল পিটিয়ে বলেন খোদ প্রধানমন্ত্রী। প্রশ্ন, সিলিন্ডার কিনতে 800 টাকা কিভাবে বার করবেন গরিব মানুষ? পরবর্তী খবর, সর্বোচ্চ সীমা পেরোলে আর নয় ইউপিএসসি, পরীক্ষার্থীদের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ বার পরীক্ষা দিলে আর অতিরিক্ত সুযোগ নয় ইউপিএসসি সিভিল সার্ভিস প্রত্যাশীদের। বুধবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। গত বছর অক্টোবরে যারা নিয়ম মোতাবেক শেষবার পরীক্ষা দিয়েছিলেন, তারাই এই বছর CSE 2021 একটা সুযোগ চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন সে আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কোভিড আবহে সঠিক প্রস্তুতির অভাবে অক্টোবরের পরীক্ষা আশানুরূপ হয়নি, তাই চলতি বছরের পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দেওয়া হোক, এমনটাই হলফনামায় আবেদন করেছিলেন ইউপিএসসি প্রত্যাশীরা। কিন্তু কেন্দ্রের তরফে সদিচ্ছার অভাব থাকায় সেই আবেদন খারিজ করে দিল আদালত। এর আগে এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল আদালত। সেই নোটিশে সুপ্রিম কোর্টে জানতে চেয়েছিলেন, বয়সসীমা না বাড়িয়ে কি অতিরিক্ত একটা সুযোগ দেওয়া যায়? সেই প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, বয়সসীমা এক রেখে আবেদনকারীদের অতিরিক্ত সুযোগ দেওয়া মানে অন্য প্রত্যাশীদের বঞ্চিত করা। কেন্দ্রের সেই অবস্থানের সমর্থনেই এদিন রায় দিল সুপ্রিম কোর্ট। ইউপিএসসির বর্তমান নিয়ম বলে, জেনারেল ক্যাটাগরির প্রত্যাশীরা 32 বছর পর্যন্ত সর্বোচ্চ 6 বার পরীক্ষা দিতে পারবে। ওবিসি ক্যাটাগরির প্রত্যাশীরা 35 বছর পর্যন্ত সর্বোচ্চ 9 বার পরীক্ষা দিতে পারবে। আর এসসি বা এসসি ক্যাটাগরির প্রত্যাশীরা 37 বছর পর্যন্ত যতবার খুশি পরীক্ষা দিতে পারবে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, হঠাৎ করে হাতে পায়ে ঝিঝি লাগে বা অবশ হয়ে যায় মারাত্মক রোগের ইঙ্গিত, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে। কঠিন রোগ হতে পারে আপনার।
আপনার কি হঠাৎ হঠাৎ পায়ে ঝিঝি লেগে যায়? মানে ধরুন অনেকক্ষণ কোথাও বসে আছেন, তারপর হঠাৎ করে পায়ে ঝিঝি লেগে যাওয়া বা অবশ হয়ে যায়, কিংবা হাতে ভর দিয়ে কাজ করছিলেন, হঠাৎ দেখলেন হাতটা অবশ হয়ে গেছে, নাড়াতে পারছেন না, কিংবা মাঝে মধ্যেই শরীরের কিছু অংশ অবশ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে। কঠিন রোগ হতে পারে আপনার। থাইরয়েড, ডায়াবেটিস বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এতে। ভেতরে ভেতরে শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস। বিশেষজ্ঞদের মতে স্নায়ু যদি কোনো কারণে চাপ পড়ে, শরীরে সেই অংশে কোনো অনুভূতি কাজ করে না, ঝিনঝিন করে বা অবশ লাগে। চিকিৎসকদের মতে শারীরিক দুর্বলতা বা কোনো রকম সংক্রমণের প্রভাব থাকলে এমনটা হতে পারে। যদি আমাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয়, তবে তা আমাদের শিরাগুলিতে প্রভাব ফেলে, যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না, তখন আমাদের ঝিমঝিম বা অবশ হয়ে যায় শরীরের অংশ। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে নিউরোলজিয়ার কারণে এমনটা হতে পারে। শরীরের যে কোনো অংশেই এই সমস্যা হতে পারে, বিশেষ করে কোনো সংক্রমণের কারণে। তাই এই রকম অবশ হয়ে গেলে আগে ডাক্তারের কাছে যান, অবহেলা করবেন না। পরবর্তী খবর, দেশ জুড়ে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। ধর্মঘটের জেরে হয়রানির আশঙ্কা গ্রাহকদের। 15 ও 16 মার্চ ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে এই সংগঠন, যার ফলে মার্চে টানা 4 দিন বন্ধ থাকতে চলেছে ব্যাংকের দরজা, যার ফলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে ব্যাংকিং পরিষেবাও। এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখার্জি এ প্রসঙ্গে বলেন, ব্যাংক বেসরকারীকরণ হলে সাধারণ মানুষ অনেক সুবিধার থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি বেসরকারীকরণের ফলে গরিব মানুষদের জন্য ব্যাংকের দরজাই বন্ধ হয়ে যাবে। একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। এই ব্যাংক ধর্মঘটের মূল উদ্দেশ্য গ্রাহক বাঁচাও, দেশ বাঁচাও। তিনি আরো বলেন, গ্রাহক হয়রানি কিছুটা কমাতে মাসের মাঝে ধর্মঘট ডাকা হয়েছে। প্রসঙ্গত, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিমা সহ ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেবে সরকার, আর তারই ফলে ব্যাংকগুলি বেসরকারীকরণের দিকে অগ্রসর হবে বলে দাবি তাদের। আগামী মাসের 15 ও 16 তারিখ ব্যাংক ধর্মঘট, কিন্তু তার আগে 13 ও 14 মার্চ দ্বিতীয় শনিবার এবং রবিবার থাকায় টানা 13 থেকে 16 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাংক, যার ফলে ব্যাংকের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে চলেছে। পরবর্তী খবর, স্বাস্থ্যসাথী ফেরালেই বাতিল হবে লাইসেন্স, বিজ্ঞপ্তি জারি নবান্নের। নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে কড়া বার্তা দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করে দিয়েছেন, এবার থেকে যে সব হাসপাতাল কিংবা নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীকে ফেরাবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগীদের চিকিৎসা পরিষেবা না দিয়ে ফিরিয়ে দিচ্ছিল। সেই অভিযোগ সরকারের কানে যাওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন। তারপর একাধিকবার এই হাসপাতাল ও নার্সিংহোমের মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষকর্তারা। তারপরই ওই দিন নির্দেশিকা জারি করে রাজ্য প্রশাসন। গত নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সব মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন। তারপর গত প্রায় 2.5 মাস ধরেই রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প করে সকলকে এই কার্ড বিতরণ করা হয়। কিন্তু তারই সঙ্গে রাজ্য সরকারের কাছে খবর আসে, বিভিন্ন ছোট বড় হাসপাতাল ও নার্সিংহোম এই প্রকল্পের আওতায় রোগী ভর্তি করছে না। এরপরই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালের দাবি মতো বেশ কিছু চিকিৎসকের খরচ বাড়ানো হয়, দেওয়া হয় অনেক কিছু সুবিধাও, কিন্তু তারপরেও বেশ কিছু হাসপাতাল এই প্রকল্পের আওতায় রোগী ভর্তিতে গড়িমসি করছিলেন। তাই এই কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন রোগীদের ভর্তি করা না হয়, তাহলে অভিযোগ আসার পরে তদন্ত করে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেবে রাজ্য। তবে এখন দেখার রাজ্যের এই হুঁশিয়ারির পর হাসপাতালগুলি কি পদক্ষেপ করে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, খিদে পেলেই চা নয়, পান করুন মেপে, পরামর্শ বিশেষজ্ঞদের। চা আমাদের সবথেকে প্রিয় পানীয়। চা খেতে কেনা পছন্দ করেন? ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা না খেলে যেন ঘুমটাই কাটতে চায় না, কিংবা বৃষ্টি আর গরম গরম পকোড়ার সঙ্গে 1 কাপ গরম চা আমেজটাই বদলে দেয়। এছাড়াও যখন তখন চাই অন্যতম পানীয়। কেউ লিকার চা খেতে পছন্দ করেন, তো কেউ আদা দেওয়া, তুলসী দেওয়া চা। এই পছন্দের চায়ে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া, তাই যখন তখন খিদে পেলেই চায়ে চুমুক দেওয়া আপনার শরীরের জন্য ক্ষতিকর। তবে জেনে নিন অতিরিক্ত চা খেলে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, চায়ে ক্যাফেইন জাতীয় পদার্থ থাকে, এর ফলে আমাদের বারবার প্রস্রাব পায়। অতিরিক্ত চা খেলে মূত্রবর্ধক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঘুমেরও সমস্যা তৈরি করে চা। দ্বিতীয়ত, থিওফিলাইন এক ধরনের রাসায়নিক যা চায়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করে। অনেকেই মনে করেন সকালে গরম গরম চা খেলে পেট পরিষ্কার হয়, যেখানে অতিরিক্ত চা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তৃতীয়ত, মুড পরিবর্তনের জন্য আদর্শ ড্রাগ ক্যাফেইন। এর যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনই রয়েছে কিছু খারাপ দিকও। ঘন ঘন চা খেলে ঘুমের সমস্যা হয়, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনও বাড়িয়ে দেয়। চতুর্থত, অন্তঃসত্ত্বা মহিলাদের অবশ্যই চা এড়িয়ে চলা উচিত। অন্তঃসত্ত্বা অবস্থায় চা খেলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। পঞ্চমত, গবেষকরা জানাচ্ছেন যারা অতিরিক্ত চা খেয়ে থাকেন তাদের প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। ষষ্ঠমত, চায়ের মধ্যে থাকা ক্যাফেইন আমাদের শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য একেবারেই ভালো নয়। যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে তাদের অবশ্যই চা খাওয়া এড়িয়ে যাওয়া উচিত।